যতবারই 21শে জুলাই এই শব্দবন্ধ শুনছি, ততবারই 21শে আইন মনে পড়ে যাচ্ছে সুকুমার রায়। এবার 21শে জুলাইয়ে কটি সমাবেশ হবে এই মুহূর্তে কিন্তু একটা বড় কুইজের প্রশ্ন হতে পারে। যদিও কুইজ মাস্টার প্রশ্ন করতে পারেন, কিন্তু কোনো মাস্টার নেই উত্তরে এই মুহূর্তে ফিক্স উত্তর দিতে পারবে। জিডিপির প্যাঁচের চেয়েও জটিল হচ্ছে সেই অঙ্ক। তৃণমূল কটুকরো এবং কে কোন টুকরোয় সব ঘেঁটে যাচ্ছে। আর এই প্রশ্নের উত্তর দিতে গেলে সুকুমার রায়ের হজবরলের ওই গেছো দাদা, শুরুতেও সুকুমার রায়ের আশ্রয় নিলাম, এবারও তাই, ওই গেছো দাদাই ভরসা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে এইভাবে পর 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 চলতে থাকবে দৃশ্যকল্পের মতো। তবে একটা ব্যাপারে কোনো সন্দেহ নেই, যিনি মমতার সঙ্গ ছেড়েছেন তিনি কাঠগড়ায় তুলেছেন চক্রবুহে বন্দী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সব বেটাকে ছেড়ে ওই বেড়ে বেটাকে ধর, এক্ষেত্রেও তাই করেছেন তারা। আমি জেলে গেলাম কেন? চলুন জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। পার্থ চট্টোপাধ্যায়কে কেন জেলে যেতে হয়েছিল? ষড়যন্ত্র, কার ষড়যন্ত্র? দলেরই একাংশের, এবং আইপ্যাক মিলে করেছে এটা। ইয়েকে সেনাপতিকে বাঁচাতে গিয়ে প্রায় প্রতিটি দপ্তরের ফাইল কেড়ে কেড়ে দেখতো অভিষেক। সাংঘাতিক ক্রিমিনাল মাইন্ডেড কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক ব্যক্তিকে জেলে যেতে হয়েছে। অনেক লিস্ট দিয়ে দিত। এরা কারা? ওর কথা যারা শুনতো না, ওর কাছে যারা মাল পৌঁছতো না, ওর কাছে মাল টাকা টাকার যাদের ওদের কোটা বাঁধা ছিল। কেউ কারোর গলায় কোপ মেরেছে, কেউ তোলাবাজি করেছে, সেই সব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পদ। যারা জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তারা দলটা সামলাতো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের চোখ দিয়ে দেখতো। একা মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে আজকে এই দলটা তৈরি করেছে, আর দলটা ডুবালো কে না আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দায়িত্ব নিয়ে ডোবালো। পশ্চিমবঙ্গতে বিগত 15 বছর তৃণমূলের সরকার ছিল, দিদি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন উনি অভিষেকের পাশে আছেন। এটা ভালো না খারাপ এটা তো ওয়েস্ট বেঙ্গলের পাবলিকই বলবে। দে শুড ডু আ সার্ভে, কি জনতা কি বলছে, সুস্মিতা দেব কি বলছে, ডাজন্ট ম্যাটার। ঠিকই, সুস্মিতা দেব বা তাদের মতন তারা কি বলছেন উনিই বলছেন ডাজন্ট ম্যাটার, কিন্তু যারাই সঙ্গ ছাড়ছেন তারাই ওই একজনের দিকেই আঙুল তুলছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। কেন সেটা আপনারা প্রশ্ন করতেই পারেন, আমি বলবো যে সেটা একটা দীর্ঘ গবেষণার বিষয় হতেই পারে। যাদের বলছেন ভয়হীন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, 25টা-30টা কেস দেওয়া হয়েছে, সে তো সহ্য করছে। একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। ওটা না বললে উনি বিপদে পড়বেন, কারণ বাঘকে উনি বলছেন বাঘের মতো লড়াই করছেন, মানে বাঘকে উনি জঙ্গলে পাঠাতে চাইছেন, একটা বার্তা দিচ্ছেন। তো উনি আসলে বলতে চেয়েছিলেন বাগরোল, আমার যা ধারণা, বাগরোলের বদলে বাঘ বলে ফেলেছেন। বাঘ ডিম খায় না, ভামবিড়াল বনবিড়াল ডিম খায়, বাগরোল ডিম খায়, বাঘ কিন্তু ডিম খায় না। বাঘের ডিম নিয়ে কোনো টেনশন থাকে না। বাঘছাল পড়ালে বেড়াল কখনো বাঘ হবে না। বাংলার বাঘিনী মানে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। টু সে উনি বাঘ বা উনি শেয়াল, এগুলোর কোনো মানে হয় না। সবাইকে দেশের আইন পালন করতে, এটা আমাদের কর্তব্য। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। আসলে কাঠপুতলি। বাঘকে যে মানে খাঁচার মধ্যে রাখাটাই কিন্তু শ্রেয়, কারণ বাঘ কখনো ঈদের জঙ্গলে থাকে, তাহলে তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে, আর তা না হলে তাকে খাঁচার মধ্যে বন্ধ রাখতে হবে। আসলে এই বাঘ শব্দটা বা এই
বাঘ প্রজাতি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকমভাবে ব্যবহার করেছেন, কখনো বাঘের মতো কাউকে সম্মান দিয়ে আনতে বলেছেন, এটা তো শুনলেনই। এনিওয়ে, কিন্তু আমতলায় তার সাংসদ দপ্তরে বুলডোজার অপারেশনের দিনই বাইরে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রিয়াকশন দিলেন। যেটা অনেক সময় উনি আসেন না, আমার সহকর্মী সুমন মহাপাত্র বারবার তার বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরার সামনে গিয়েও হাত নেড়ে বলেছিলেন যে যদি কিছু হয়তো তিনি সেটা দেখেই পরবর্তীকালে আসেন না, সেটা আমাদের জানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঘ তিনি বেরিয়ে এক প্রকার গর্জন করেছেন, দলছুটদের খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কুণাল, কল্যাণ, মহুয়াদের মতো হাতে গোনা যে কয়েকজন আছেন কালীঘাট তৃণমূলের সঙ্গে, তারাও কিন্তু গর্জিয়েছেন। কমন টার্গেট আপনার নাম। আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত, এই দুটো ছাড়া আর উপায় নেই। যাদের বলছেন ভয়হীন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, 25-30টা কেস দেওয়া হয়েছে, সে তো সহ্য করছে। একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। सबका अपना अपना मत है, हक है, जिसको जहाँ जाना है जाए, उसमें दिक्कत क्या है। लेकिन एक ईडी समन आते ही अगर आप चले जाओगे तो ये साफ है कि आप लड़ना नहीं चाहते हो, आप डरते हो, और डरते हो तभी झुकते हो। भाई अगर आपके पास कुछ है नहीं, अगर मान लो सब कुछ आपका पक्ष में है, तो आप जाओ। ईडी में मेरे को भी बुलाया, मैं तो भागा नहीं हूँ। मेरे को 10 बार बुलाया, मेरे को सीआईडी बुलाया, मेरे को एसटीएफ बुला रहा है, मेरे को सीआईडी बुला रहा है, मेरे को स्टेट पुलिस, मेरे खिलाफ कितना एफआईआर हो चुका है, 20, 25, 30 एफआईआर हो चुका है, मुझे खुद मालूम नहीं है। তাদের পক্ষে আসা মুশকিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাটা একটা বাহানা, ছুতো। তাদের অধিকাংশ তো যাচ্ছেন বাঁচতে। আমার তো মনে হয় এবারই তো আসল পরীক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি আমায় নিয়ে সমস্যা থাকে, যারা বিবৃতি দিচ্ছেন ফিরে আসুন, আমি ইস্তফা দিচ্ছি। এবার তো তাদের দায় যে তারা তাদের ওটা ছুতো না, কারণ এবার তারা প্রমাণ করুন। যে দলটাকে ডুবিয়েছে এই পর্যায়ে নিয়ে এসেছে, এখন সেগুলো গিমিক দেওয়ার চেষ্টা করছে। তার গিমিক কেউ খাবে না। দলের মতো এগিয়ে যাচ্ছে। ও কেন বলছে এর উত্তরও দিতে পারবে। এটা আগে ছেড়ে দেওয়া উচিত ছিল। আগে ছেড়ে দিলে তো এই দুর্দশা হতো না। এখন বলে তো আর লাভ নেই। যা নষ্ট হওয়ার সেটা নষ্ট করে দিয়েছে। আজকে এতগুলো মানুষকে এই জায়গায় নিয়ে এসেছে, দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে। এখন হঠাৎ করে তার সাধু সাজার ইচ্ছে হলে সে সাধু হতে পারে না। এরা প্রত্যেকে এই 20টা এমপি শেলফ লাইফ থাকে না, যখন একটা দুধ কেনে, একটা বাচ্চার দুধ কিনলেন, সেরিল্যাক, তার মধ্যে লেখা থাকে এক্সপায়ার, 3 বছর 2 বছর। এই প্রত্যেকটা এমপির এক্সপায়ারি ডেট হচ্ছে 1 এপ্রিল 2029। কারণ এই 3 বছর কারণ তারা বিজেপিতেও নেবে না। মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। আমি থাকবো না। আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরিয়ে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে। শুনলেন আপনারা গর্জন বর্ষণ। অভিষেক কোথায় দাঁড়িয়ে গর্জালেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেই বাড়ি যে কালীঘাট এলাকায়, সেটা সবার জানা। বাড়ির ঠিকানা 30B, 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। তার ঠিক কাছে 32 হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কালীঘাট মিলন সংঘের ঠিকানা। ইন্টারনেট ঘেঁটে জানা যাচ্ছে ক্লাবের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায় ওরফে ষষ্ঠী, সম্পাদক মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়,
কর্পোরেট বোর্ডের ডিরেক্টর ষষ্ঠী আর তার ছেলে আবেশ কালীঘাট মিলন সংঘের ঠিক পাশে একটা বস্তি আছে, ঠিকানা 31/1C হরিশ চ্যাটার্জি স্ট্রিট। আমার দুদিকে ওই দুটো বিষয় দেখতে পাচ্ছেন, এদিকে একটা এদিকে একটা। আমি একটু এদিকে চলে গিয়েছিলাম, ঠিক দুদিকে ওই ঠিকানাগুলো ঝুলছে দুলছে, ঠিক যেরকম অনেক প্রশ্ন দুলছে। ওই বস্তির ঠিকানা 31/1 31/1C হরিশ চ্যাটার্জি স্ট্রিট। সেই বস্তির টাকা ষষ্ঠীর ঘরে, কিভাবে জানাবো আপনাদের। আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া অর্থাৎ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থাকা কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে বিস্তর বেনিয়মের অভিযোগ তুলে ধরছেন এলাকার বেশ কিছু বাসিন্দারা। আর আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি একেবারে পাশেই দেখতে পাচ্ছি এই যে 4তলা বিল্ডিং, এটাই হচ্ছে কালীঘাট মিলন সংঘ ক্লাবের বিল্ডিং, এবং তার পাশে এই যে বস্তি এলাকা রয়েছে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা যে অভিযোগ করছেন যে বছরের পর বছর ধরে তাদের কাছ থেকে কালীঘাট মিলন সংঘের ক্লাবের যে প্যাড সেই প্যাডে তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, অর্থাৎ তোলাবাজির অভিযোগ কিন্তু সামনে তুলে ধরছেন। এখানকারই একজন বাসিন্দা আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলি। আপনারা এখানে কত বছর ধরে আছেন? এখানটাতে আমরা অনেক বছর, আমার দাদু আছে, আমার বাবা আছে, আমি আছি, আমরাই সব এখানে জন্ম, মানে সবারই জন্ম এখানে। এই জায়গাটা কাদের? জায়গাটা তো আমরা যে আমার দাদুরা এখানে এসে থেকেছি, আমরাও থেকেছি, আমরাই থাকি সারা জীবন, এখনো বড় হচ্ছে এখানেই থাকি। ভাড়া দিতে হবে আপনাকে, ভাড়া। মানে এটা কি কোনো ব্যক্তিগত মালিকানাধীন কারোর জায়গা বা কোনো ক্লাবের জায়গা? না, কোনো মালিক নেই। সিপিএম এর টাইমে ছিল, অন্য লোক ছিল, অন্য লোক আর সিপিএম চলে গেল, তো টিএমসি হলো, টিএমসি ভাড়া নিচ্ছে। হ্যাঁ, ভাড়া দিয়ে থাকতে হতো। ষষ্ঠী ব্যানার্জি। ষষ্ঠী বন্দ্যোপাধ্যায় কে? মমতাদির ভাই। আচ্ছা, আমরা ওই ষষ্ঠী ব্যানার্জির হাতে, মানে ওনার তরফ থেকেই ভাড়া নিতে আসতো। কে আসতো? ওনাদের লোক বা ক্লাবের কেউ। এটা ভাড়ারই স্লিপ। হ্যাঁ, কালীঘাট মিলন সংঘ লেখা যে কাগজ বা প্যাড, হ্যাঁ। এই প্যাডে কি আপনাদের 600 টাকা এটা কি ভাড়া দিত? ভাড়া, হ্যাঁ, ঘরের ভাড়া। হ্যাঁ, এই জায়গাটা তো এদের কারণ নয়, কালীঘাট মিলন সংঘ বা কালুর নয়, তাহলে আমরা যবে থেকে এসেছি দেখছি যে সবাইকে ভাড়া দিতে হচ্ছে। মানে জায়গা নেই কিন্তু থাকতে গেলে ভাড়া দিতে হবে। এই টাকাটা কে নিয়ে যেত? ষষ্ঠীদা কখনো আসেন, কখনো লোক পাঠাতেন, লোক নিয়ে যেত। কেন ওনারা ভাড়া নিতেন কেন? এই জায়গাটা কি কালীঘাট মিলন সংঘের বা কারোর নির্দিষ্ট প্রপার্টি নাকি? সেটা তো আমরা জানি না। এখানে কোনো মালিক ফালিক কেউ নেই, মালিক বলে এখানে কেউ নেই। মানে জমিটা কাদের জমি? কারো জমিন না, এটা পোর্টেরই জায়গা। একটা পোর্ট, হ্যাঁ, পোর্টের জায়গা। এই জায়গাতে আপনারা পরিবার নিয়ে বসবাস করছেন, সেই জায়গা থেকে কাদের টাকা দিতে হতো? টাকা দিত তো আমার কার্তিক ম্যাজিকে টাকা দিত, ভাড়া চাইতো, ভাড়া দিতাম আমরা। কেন ওনারা ভাড়া চাইতো কেন? চাইতো, দিত, না দিলে ঘর তালা মেরে দেবে, তখন কি করবো, কোথায় যাবো বউ বাচ্চাকে নিয়ে? ওটাই বলা হতো যে যদি ভাড়া দেবে তো থাকো, নালে ঘরে তালা মেরে দেবে। যে কারোরই, যে দেবে না তাদেরই ঘরে তালা মেরে দেবে। কেন ভাড়াটা দিতে হবে? ওনাদের তো জায়গা নয় বা কালীঘাট মিলন সংঘের জায়গা নয়। দিতেই হবে, দিতেই হবে, ওরাই, হ্যাঁ, ও দিতে হবে, ওরা বলে যে দিতে হবে, তো দিতে হবে, না ভাড়া দিই, না দিলে আমরা ঘর তালা মেরে যাবো। জল দিয়ে দেবে না, কল জল যাবে ক্লাব মাঠ দিয়ে, ইলেকট্রিক বিল যাবে মাঠ দিয়ে, তো দিতে তো হবে, না দিলে তাহলে এখান থেকে বেরিয়ে যাও। এই ব্যাপারটা ছিল। কালীঘাট মিলন সংঘে লেখা যে ক্লাবের প্যাড দেখতে পাচ্ছি, সেই প্যাডে আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হতো। কত করে টাকা নেওয়া হতো আপনাদের কাছে? যার যেমনি ভাড়া ছিল, কারো 200, কারো 500, কারো 1000। কি হিসাবে এই ভাড়াটা ঠিক হতো? ঠিক লিখে দিত, এত টাকা ভাড়া দিতে হবে আপনাকে, দিতে হবে, দিতাম। তো আপনাদের এই ভাড়া নেওয়ার বাবদ কোনো রকম কোনো পরিষেবা দেওয়া হতো? না, আমরা কোনো পরিষেবা পাইনি। পরিষেবা পেলে তাহলে আর আমাদের ঘর এরকম থাকে? ওই যে 12 কল, ওইখানে কল, আমরা সবাই ওই এক কলে জল নিই। এমনি শৌচালয় মানে হ্যাঁ, পায়খানা বাথরুম সব ওই পায়খানা বাথরুম আছে, পুরো মাঠের পায়খানা বাথরুম, দুটো পায়খানা, একটা